কন্ডিশন করি। তো মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে স্টার্টিং পিরিয়ডটা দ্যাট ইজ মিনস মেনার্ক, আর যেখানে স্টপ হয় ওটা মেনোপজ। এগুলোর মধ্যে আরো অনেক ডিফারেন্ট টার্মস আছে, লাইক ইমপ্রপার মেনস্ট্রুয়েশন, লাইক প্রপারলি ডিল না করা, পেইনফুল মেনস্ট্রুয়েশন, এক্সেসিভ মেনস্ট্রুয়েশন, ইমপ্রপার লাইক ইন্টারভেল পিরিয়ডে হওয়া, এগুলো অনেক টার্ম আছে, সেগুলো আমার পড়া যাচ্ছে এখন, জাস্ট গ্লিমস টাইম ধরছি, ঠিক আছে। তো দিস মেনস্ট্রুয়াল সাইকেল যেটা আমাদের নরমালি স্টার্টিং হয় ওটা মেনার্ক, আর যেখানে স্টপ হয় ওটা হচ্ছে মেনোপজ। মেনস্ট্রুয়াল ফেজে দেখো সঙ্গে একটা গোল করে একটা পার্ট করা আছে, কি আছে 7 2 3 4 5 14 এরকম করা আছে। 7 ডেজ মানে যে 14 ডে মানে 14 যেখানে লেখা যেটা এখানে শেষ হয়েছে, তুমি ডট পার্টটা যেখানে 7 শুরু হয়েছে, ওই যে বাউন্ডারিটা, ওই সার্টেন পার্টিকুলার 14th ডেতে অ্যাকচুয়ালি একটা ওভাম সিক্রেট হয় ফ্রম ওভারি। ওই 14th ডেতে সিক্রেট হওয়ার পর ফ্যালোপিয়ান টিউবে এন্ট্রি করে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা ইসমাস সবকিছু মিলিয়ে ওরা 7 ডেজ সার্ভাইভ করে। 7 ডেজ সার্ভাইভ করার পর এবার এটা ফল করা শুরু করে, কারণ যখন একটা ইউটেরাসটা হচ্ছে একটা হোটেলের মতো, ঠিক আছে, গেস্ট আসুক না আসুক ওরা অলওয়েজ ওয়েল প্রিপেয়ার্ড থাকে। সেম ভাবে যখন একটা নর্মালি এগ এন্ট্রি করুক কিংবা না মানে ফার্টিলাইজড হোক না হোক, ওরা অলওয়েজ এটা মান্থের সার্টেন পার্টে হরমোনাল কন্ডিশনার চেঞ্জ করে ওরা ইউট্রাইন ওয়ালটাকে স্পঞ্জি করে রাখে, ঠিক আছে, স্পঞ্জি এন্ড লাইক ময়েস্টি কন্ডিশন রাখে, যাতে ইজিলি একটা ফার্টিলাইজড কন্ডিশনটাকে এগটাকে ফার্টিলাইজড জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে। এবার তার জন্য থিক হয়ে যায়, মানে ময়েস্টি কন্ডিশন হয়, ব্লাড সেলস গুলো স্ক্যাটার্ডলি প্রেজেন্ট থাকে এন্ড ক্লাম্পড হওয়া শুরু করে। এবার যদি কোনো কারণে সেখানে ওটা ইমপ্লান্ট না হয়, ঠিক আছে, যদি কোনো কারণে ইমপ্লান্ট না হয়, তখন ওই শেডটা, ওই যে লেয়ারটা এন্ডোমেট্রিয়াম আউটসাইড যে লেয়ারটা ফর্ম হয়েছে সেটা পুরোটাই শেড হয়ে যায়। এই শেডিং যখন হয়, সেই শেডিং এর সঙ্গে ক্লাম্পিং ব্লাড গুলো রিলিজ হয়, ওটাই মেনস্ট্রুয়ালের সঙ্গে ব্লাড গুলো রিলিজ হচ্ছে। এক্স্যাক্টলি ওই ব্লাড গুলো ইম্পিওর থাকে, কারণ ওটা ক্লাটেড থাকে, ড্যাড সেল থাকে, সেগুলো ওই ব্লাডটা রিলিজ হয়ে আসে। যাই হোক 7 ডেজ ওখানে অ্যালাইভ থাকে, এম্পুলাইজ সবকিছু মিলিয়ে 7 ডেজ এন্ট্রি করার পর 2 to 3 ডেজ ওটা টাইম লাগে ওই পার্টিকুলার এরিয়াটা ক্রস করে সবগুলো ব্লাড শেড গুলোকে নিয়ে আলটিমেটলি হাইমেন অব্দি রিচ করা, ওই জায়গাগুলোতে টাইম লাগে। দেন 4 to 5 ডেজ, 4 থেকে 5 দিন, মানে 4 to 5 ডেজ মেনস্ট্রুয়াল ফ্লো কন্টিনিউ হয়। যেদিন ফ্লোটা শেষ হয়, মেনস্ট্রুয়াল সাইকেল শেষ, একটা শেষ হয়ে গেল, আবার নেক্সট এটা শুরু হয়ে গেল, দ্যাট ইজ নেক্সট 14 ডেজ ওই ফলিকলটা প্রিপেয়ার হয়। ওভারির মধ্যে যে ডায়াগ্রাম দেখিয়েছিলাম আমরা, যে প্রাইমর্ডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, যে ডেভেলপমেন্ট ডায়াগ্রাম দেখিয়েছিলাম, সেই জিনিসটা 14 ডেজে কমপ্লিট হয়, ঠিক আছে, মানে ফ্রম প্রাইমর্ডিয়াল ফলিকল টু আপ টু গ্রাফিয়ান ফলিকল, এটা হতে 14 ডেজ টাইম লাগে। 14th ডেতে গ্রাফিয়ান ফলিকল রাপচার্ড হয়, গ্রাফিয়ান ফলিকল ব্রেক করে ওই ওভামটা রিলিজ হয়, তখন এই ওভাম রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে ফিমব্রেটা এসে ওভারটা কভার করে রাখে, তখন ওর মধ্যে ঢুকে যায়। ঢুকে গেলে ইনফান্ডিবুলাম, এম্পুলা, ইসমাস এগুলো ক্রস করে 7 দিন লাগে। বেসিক্যালি ফার্টিলাইজেশনটা হয় এম্পুলা ইসমাস জাংশনের মধ্যে, ঠিক আছে, ওই জায়গাটা এন্ট্রি করে প্লেস হয়ে থাকে। যদি এরপরে ফার্টিলাইজেশন হয় তো নেক্সট কন্ডিশন যাবে, যদি না হয় ওটা আবার ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা থেকে শেড হয়ে ফল করে, এইভাবে এটা কন্টিনিউ মানে প্রত্যেকবারই হতে থাকে, ঠিক আছে। তো এই যে that is last for 1 to 5 days endometrium shades of, সেগুলো আমরা দেখলাম। ফলিকুলার বা প্রলিফারেটিভ ফেজ, বেসিক্যালি ফলিকুলার অর প্রলিফারেটিভ ফেজ 5 to 14 ডেজ, 5 নাম্বার মানে 1 থেকে শুরু হচ্ছে, তো 1 থেকে 5 চলে যাবে, 5 থেকে 14th ডে অবধি, মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটা আমাদের প্রলিফারেটিভ বা ফলিকুলার, মানে গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হওয়া, ইস্ট্রোজেন লেভেল বাড়া, এফএসএইচ এর ওয়ার্ক যখন বাড়ে, ইস্ট্রোজেনের ওয়ার্কও তখন বাড়ে। এলএইচ যখন কাজ করে, প্রজেস্টেরন কাজ করে, মানে এলএইচ আর প্রজেস্টেরন একসঙ্গে কাজ করে। এলএইচ আর প্রজেস্টেরন, এটা খুব ভালো মাথায় রাখবে, এন্ট্রান্স মানে এক্সামের এন্ট্রান্সের এমসিকিউ আনসার করার জন্য। এলএইচ আর প্রজেস্টেরন একসাথে কাজ করে, এফএসএইচ আর ইস্ট্রোজেন একসাথে কাজ করে। এফএসএইচ এর লেভেল বাড়া, ইস্ট্রোজেনের লেভেলও বাড়া, এলএইচ এর লেভেল কমা, প্রজেস্টেরন লেভেলও কমা, মানে এলএইচ আর এফএসএইচ অপোজিট, ইস্ট্রোজেন প্রজেস্টেরন অপোজিট। এলএইচ প্রজেস্টেরন একসাথে ওয়ার্ক করে, আর এফএসএইচ আর ইস্ট্রোজেন একসাথে ওয়ার্ক করে, ঠিক আছে। তো একটার সঙ্গে ওয়ার্কআউট করে, তো গ্রাফিন ফলিকল ম্যাচিওর হওয়া, ইস্ট্রোজেন লেভেলটা রাইজ করা। দেন লেভেল অফ ফেজ, লিউটাল ফেজ, মানে 14th ডে, মানে ওই যে বলা 14th আছে যেখানে শেষ হলো 7 শুরু হলো, ওই পার্টিকুলার পয়েন্টে 14th ডে সে লিউটাল ফেজ, গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়, ওভামে রিলিজ হয়। যদিও এটা ওভাম না, আমরা পরে আসছি, নেক্সট দেখবো ওভাম না,
is under control of LH, কারণ LH এর রেসপেক্টে ওই সার্টেন গ্রাফিয়ান ফলিকলটা ব্রেক করে রাপচার্ড হয় এন্ড দেন ওই সেকেন্ডারি ওসাইট অর যেটা তোমরা এখন ওভাম বলছো সেটা রিলিজ হয়ে আসে, ঠিক আছে, ওটা বেরিয়ে আসলো। সিক্রেটারি ফেজ, কর্পাস লিউটিয়াম যখন সিক্রেশন শুরু করে, প্রোজেস্টেরন ডেভেলপ, তখন এন্ডোমেট্রিয়াম লেয়ারটা লাইনিং ফর ইমপ্লান্টেশন, মানে যখন ওভামটা রিলিজ হলো এটা ইনফান্ডিবুলাম দিয়ে অ্যাম্পুলা দিয়ে ক্যারি করবে ফেলোপিয়ান টিউবে, ওই সার্টেন পার্টে তো কর্পাস মানে গ্রাফিয়ান ফলিক রাপচার্ডে কি ফর্ম করলো, কর্পাস লিউটিয়াম ফর্ম করে নিল। এবার কর্পাস লিউটিয়াম যখন প্রোজেস্টেরনটা রিলিজ করবে, সেই প্রোজেস্টেরনটাকে কি করবে, এই এন্ডোমেট্রিয়াম আউটার সাইডে লাইনিংটাকে ফর্ম করবে, যেটা বললাম আমি, থিক করা, ময়েস্টি কন্ডিশন ক্রিয়েট করা, ব্লাড সেলগুলো কন্ডিশন, ওই জায়গাগুলো মেনটেন করবে। তো এটা একটা সময় খুব লিঙ্কড থাকে না। এবার এই পার্টিকুলার টাইমে এটা ফর্ম হয়ে গেল, এবার এটাকে চলে আসবে এখানে, যদি হলো তো হলো, না হলে এটা সবগুলো আবার শেড হবে। তো এটা ফিক্সড থাকে 14 ডেজ এর ব্যাপারটা, ঠিক আছে। তো এই জিনিসটা এরকম থাকে। রিডিউস লেভেল অফ প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, যদি আমাদের প্রোজেস্টেরন ইস্ট্রোজেন লেভেলটা রিডিউস হয় তাহলেই বা কি প্রবলেম হবে, রিডিউস লেভেল অফ প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, যদি আমাদের মানে প্রোজেস্টেরন লেভেল ইস্ট্রোজেন লেভেল রিডিউস হয় তাহলে ইট ইনডিউসেস মেনস্ট্রুয়েশন, ঠিক আছে, এটা মেনস্ট্রুয়েশন ইনডিউস করে। কর্পাস লিউটিয়াম কন্টিনিউয়াস গ্রো করবে ফর 9 ডেজ আফটার ইটস ফর্মেশন, কর্পাস লিউটিয়ামটা কন্টিনিউ গ্রো করবে আফটার ইটস, কর্পাস লিউটিয়ামটা কন্টিনিউ গ্রো করবে ফর 9 ডেজ আফটার ইটস ফর্মেশন, মানে ফর্মেশন হওয়ার পর আফটার 9 ডেজ এটা মানে গ্রো করবে, করার পর আবার ডিজেনারেট হয়ে কর্পাস অ্যালবিক্যান্স ফর্ম করবে। The corpus luteum continuous grows like growing for the 9 days after maturation, ঠিক আছে। কর্পাসটা কন্ডিশন হয়, কর্পাস লিউটিয়াম ডিজেনারেটস আফটার দ্য 16th week of pregnancy, মানে যখন এটা ফার্টিলাইজ হয়ে যাবে, যদি আলটিমেটলি ধরো ইমপ্লান্টেশন হয়ে গেল, চললো, তখন কর্পাস লিউটিয়াম ফর্ম বড়, মানে যদি তোমার এটা মানে ফার্টিলাইজেশন না হয়, যদি এটা ইমপ্লান্টেশন না হয়, তাহলে কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে অ্যালবিকান্স ফর্ম করে চলে যাবে। আর যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, মানে যদি ইমপ্লান্টেশন হয়ে যায়, তাহলে কর্পাস লিউটিয়াম আর ডিজেনারেট হবে না, আর ওটা অ্যালবিকান্সে কনভার্ট হবে না, তখন এটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হবে। তো এটা বড় হতে হতে 16th উইক, মানে 4 মাসের মাথায় গিয়ে ওটা ব্রেক করবে, অরেল 4 মাস অব্দি এটা লেভেল এটা বড় হবে। এখান থেকে তো আলটিমেটলি প্রোজেস্টেরন সিক্রেট হচ্ছে, তো প্রোজেস্টেরন লেভেলটা অনেক মেইনটেইন করা দরকার, তখন এটা সিক্রেট হওয়া থাকবে। আর যদি ইমপ্লান্টেশন না হয়, মানে যদি ফার্টিলাইজেশন বা ইমপ্লান্টেশন না হয় বা ফার্টিলাইজেশন না হয়, তখন কি কর্পাস লিউটিয়ামটা অটোমেটিক ভাবে হরমোনটা সিক্রেট করে ডিজেনারেট হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে এন্ড কর্পাস অ্যালবিকান্স কনভার্ট হবে। ক্লিয়ার? মিসক্যারেজ, প্রিম্যাচিওর ডিজেনারেশন অফ কর্পাস লিউটিয়াম ইন 12th week লিড টু অ্যাবর্শন, মানে যদি কোনো কারণে কর্পাস লিউটিয়ামটা আগেই ব্রেক করেছে, তাহলে প্রোজেস্টেরন লেভেলটা ফল করবে। প্রোজেস্টেরন লেভেল ড্রপ করা মানে কি, প্রপারলি প্রোজেস্টেরন লেভেল ড্রপ করা মানে ওই বেবির ডেভেলপমেন্ট বা গ্রোথটা প্রপার হয়নি, তো এখানে সেলটা সডেনলি মানে ফল করবে, নিউট্রিশন লেভেলটা ডিস্টার্ব করবে, এতে বেবিটা মারা যাবে। ওই জিনিসটাই বলা হচ্ছে that is miscarriage, means premature degeneration of corpus luteum, properly degenerate হয়ে যায়, premature condition না ম্যাচিওর হয়ে, তখন 12th উইকে অ্যাবর্শন লিড করে, মানে ফার্স্ট ট্রাইমেস্টার, ঠিক আছে। ওটাকে আমরা মেডিসিন দিয়েও করতে পারি, এটা মেডিসিন দিয়েও করা যেতে পারে। তো দিস ইজ দ্য থিং। তো ফিমেল ক্লাইমেট, এটা এই টার্মগুলো তোমাদের ডিরেক্টলি অ্যানসারে নেই, বাট এন্ট্রান্সে কখনো কখনো এসেছে, তাই ফিমেল ক্লাইমেট্রিক, মানে ফিমেল ক্লাইমেট্রিক মানে কিছু কিছু কন্ডিশন বা চেঞ্জেস ইন ফিমেল বডি, দ্যাট ইজ মেনোপজ। কেন হয় ওটা? লো ইস্ট্রোজেন লেভেল, যদি কারোর ইস্ট্রোজেন লেভেল লো থাকে, তখনই মানে মেনস্ট্রুয়াল সাইকেল ডিফারেন্সিয়েশন হবে, স্টপ হয়ে যাবে, মেনোপজ ক্রিয়েট করবে, ঠিক আছে। মানে হঠাৎ সাডেনলি ওটা হয়ে যাবে মেনোপজ, মানে হয়তো একটা 30 ইয়ার্স ইওর মেনোপজ হয়ে গেল, মানে ওয়ার কন্টিনিউ করে কনসিভ করতে পারবে না। তো ঠিক আছে, এরকম হতে পারে ফিমেল ক্লাইমেট্রিক কিছু ডিজিজ চেঞ্জেস ডিউ টু হরমোন, কারণ হরমোন একটা খুব বাদ জিনিস, বডির মধ্যে এত সুন্দর ব্যালেন্স করে ওটা, একটু 19-20 হোক বডি পুরো 12টা বেজে যাবে, মানে প্রত্যেকটা, মানে বলে না হরমোনাল লোচা, তো দ্যাট ইজ দ্য কন্ডিশন হরমোনাল লোচা, মানে এক্স্যাক্টলি মেইনটেইনড কন্ডিশন, মানে এর মতো ডিসিপ্লিন, মানে আর্মি অফিসার তো ডিসিপ্লিন মানতে পারবে না যেটা হরমোন করে। যাই হোক, তো দ্য ফিমেল ক্লাইমেট্রিক মেনোপজ, এটা বেসিক্যালি ডিউ টু লো ইস্ট্রোজেন লেভেল। একটা টেস্ট চেক করা হয় ওই ইউরিনের মধ্যে, যদি ইউরিনের মধ্যে এক্সেস অফ এফএসসি সিক্রিয়েট হয়, তবে বোঝা যায় যে ইস্ট্রোজেন লেভেলটা কম আছে। কারণ কেন? এফএসসি যদি ইস্ট্রোজেন লেভেল কমে, তাহলে এফএসসি বাড়বে, কারণ আমি বললাম না একটু আগে, প্রোজেস্টেরন আর এলএইচ একসাথে ওয়ার্ক করে, ইস্ট্রোজেন আর এফএসএইচ একসাথে ওয়ার্ক করে। তো যদি আমার ইস্ট্রোজেন লেভেলটা লো থাকে, তো অটোমেটিক এফএসএইচ এর সিক্রেশনটাও কি হবে? লো হবে। তো সেই অ্যাসপেক্টে ইউরিনের মধ্যে আমি টেস্ট করে পেয়ে যাব, এবং সেই অ্যাসপেক্টে আমি বুঝবো যেটা লো লেভেল কন্ডিশনে মেনোপজ কেন আছে। ক্লিয়ার কথাটা? মেল ক্লাইমেট্রিক হচ্ছে অ্যাডাম, এন্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং মেল।
তো অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি মানে অ্যান্ড্রোজেন মানে কি বেসিক্যালি টেস্টোস্টেরন। তো টেস্টোস্টেরন কম থাকা মানে স্পার্মের কাউন্ট কমে, স্পার্ম কম যাবে, কম ফর্ম করবে, তো এই প্রবলেম গুলো হবে আর কি। তখন আলটিমেটলি কয়টাসের জন্য প্রপার এফিশিয়েন্ট স্পার্ম থাকবে না, স্পার্ম থাকলেও সেগুলো ভিগারাস মোটাইল না হলে ওগুলো রিচ করতে পারবে না, ঠিক আছে। ফার্স্ট হাফ দ্য সাইকেল ইজ কন্ট্রোল বাই ইস্ট্রোজেন, মানে নরমালি যেটা আমাদের গ্রাফিয়ান ফলিকল পর্যন্ত ব্যাপারটা থাকে, গ্রাফিয়ান ফলিকল অবধি ম্যাটারটাকে রিচ মানে মেইনটেইন করে ইস্ট্রোজেন, এবং পরের প্যাটটা গ্রাফিয়ান ফলিকলের পরের যে প্যাটটা থাকে সেগুলো প্রডিউস করে প্রোজেস্টেরন। কথাটা ক্লিয়ার? মানে ফার্স্ট হাফ অফ দ্য সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলে যদি 14 ডেজ হয়, মানে ফরমেশনটা পিরিয়ডটা 1 থেকে 14 দিন অবধি যেটা মানে ফলিকল ডেভেলপ করে, ফলিকল ডেভেলপমেন্টের যে টাইমটা থাকে সেটা ইস্ট্রোজেন মেইনটেইন করে, এবং তারপর যেটা ফল করা, মেনস্ট্রুয়াল ফ্লো এন্ড অল সর্ট অফ থিংস এগুলো কন্ট্রোল করে প্রোজেস্টেরন। তো দুটো হরমোন মিলে মিশে ওরা একসাথে ওয়ার্কআউট করে। নেক্সট স্লাইডের মধ্যে ধরো ক্লিভেজ। ক্লিভেজের মধ্যে খুব ইম্পর্টেন্ট, ক্লিভেজ জিনিসটা কি? ক্লিভেজটা হচ্ছে ব্রেকডাউন, ফরমেশন, অ্যারেঞ্জমেন্ট এগুলো আর কি। তো আবার ওইখানে কি হয় ক্লিভেজের মধ্যে, ক্লিভেজের মধ্যে সেলের সাইজ সেম থাকে, শুধু নাম্বারটা সেলের ভিতরে নাম্বারটা ইনক্রিজ করে। মানে দেখো আমি সেল মানে ক্লিভেজের পরে তিনটে গোল গোল ডায়াগ্রাম করে দেখেছি, একটা মানে 4টা পার্ট, একটা মানে 8টা পার্ট, একটা মধ্যে 16টা পার্ট, মানে সেল নাম্বারগুলো বেড়েছে, বাট সাইজ গুলো দেখো সেমই আছে, ঠিক আছে। তো ওই জায়গা ওই রকম ভাবে ক্লিভেজ বেসিক্যালি মাইটোটিক ডিভিশন হয়, মাইটোটিক, বাট নো গ্রোথ ইন সাইজ ইজ সিন, মানে সেলের সাইজ বাড়বে না, জাস্ট ভেতরে নাম্বার অফ কন্ডিশন ডিপেন্ড। দ্যাট মিন্স হোয়াট, নিউক্লিয়াসের রেশিওটা বাড়বে, ঠিক আছে, নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিওটা ডিফার হবে, কারণ প্রত্যেকটা সেলের মধ্যে নিউক্লিয়াস আসবে, বাট সাইটোপ্লাজমিক সাইজ সেম থাকবে। ইন দ্যাট ওয়ে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিওটা ডিফারেন্ট হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? এতে অনেক প্রবলেম হবে না, এটা নর্মাল প্রসিজার, তার জন্য চিন্তা। এখানে ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ ইজ সিন ইন হিউম্যানস। বেসিক্যালি নরমালি মানুষের হিউম্যান এমব্রায়ো ডেভেলপমেন্ট যখন হয়, নরমালি ক্লিভেজ যখন হয় তখন হলোব্লাস্টিক ক্লিভেজ থাকে, কিন্তু ফিমেলের মধ্যে মানে ফ্রগস এর মধ্যে আনইকুয়াল ডিভিশন হয়, ফ্রগস এর মধ্যে আনইকুয়াল। প্রথম যে ক্লিভেজটা হয় এটা মেরিডোনিয়াল অ্যালং উইথ অ্যানিমাল ভেজিটাল বল, দেখো মধ্যে থেকে মানে নিচের দিকে, বেসিক্যালি একদম মিডলে করা না, দাগটা নিচের দিকে আছে, ঠিক আছে, নিচের দিকে করা। সেকেন্ড দেখো এটা আবার সেকেন্ড প্লেসটা কি পারপেন্ডিকুলার। আমি কি বলেছিলাম ডিভিশন গুলো কি রকম হয়, ডিভিশন গুলো কি রকম হচ্ছে, ডিভিশন গুলো 2n থেকে 3n, 3n থেকে 4n, 4n থেকে 5n এইভাবে যাবে, এবং আপ টু 8n অবধি এভাবেই যাবে। 8n এর পর গিয়ে ওটা মাল্টিপ্লাই শুরু করবে, 8n এর পর থেকে কি করবে ওরা মাল্টিপ্লাই শুরু করবে, তখন 8n থেকে 16n, 16n থেকে 32n এভাবে যাবে, কিন্তু আপ টু 8n অবধি একটা করে বাড়বে। তো এই যে ফার্স্ট ক্লিভেজটা হচ্ছে দ্যাট মেরিডোনিয়াল কন্ডিশন, এটা নিচের দিকে বেস করা আছে, তারপর ওটার উপর পারপেন্ডিকুলার কন্ডিশন আসলো, তো ওই অ্যাকর্ডিংলি আমাদের ফেজ গুলো হয়। তো এইভাবে ক্লিভেজ গুলো একটার সঙ্গে একটা বাড়তে থাকে। তো এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে ক্লিভেজ গুলো বাড়ে, ঠিক আছে। ডটার সেলস আর কল্ড এজ ব্লাস্টোমিয়াস, মানে এই যে ক্লিভেজের মধ্যে যা ফর্ম হচ্ছে, কারণ এটা তো পুরোটা ব্লাস্টুলার পার্ট, মরুলার পরে তো ব্লাস্টুলা আসবে, তো ব্লাস্টুলার একটা সেলকে আমরা কি বলবো ব্লাস্টোমিয়ার, আর লার্জেস্ট ব্লাস্টোমিয়ারটাই ডিভাইড হয় ফার্স্ট, লার্জেস্ট ব্লাস্টোমিয়ার ডিভাইড হয়ে আলটিমেটলি লিড করে ব্লাস্টোসিস, মানে ব্লাস্টুলা ফর্মেশন। মানে যখন মরুলার সেলগুলো ফর্ম হয়, মানে এখন তো মরুলা 2n থেকে আপ টু 16 অবধি মরুলা ফেজ চলে, মরুলার একটা সেলকে আমরা বলি ব্লাস্টোমিয়া, তার মধ্যে যে সবচেয়ে বড় যে সেলটা থাকে সেই সেলটা ডিভাইড হয়ে ব্লাস্টুলার মধ্যে এন্ট্রি করে, ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তো ব্লাস্টুলার ফেজ যখন এন্ট্রি হয় ব্লাস্টুলার একটা সেলকে, তখন ব্লাস্টুলা ডিভাইড হবে, সেই ব্লাস্টুলা তো এবার নরমালি কি হচ্ছে এই জিনিসটার মধ্যে ওরা এক্সিকিউশন কোথায় করে, তো ওদের এই যে ক্লিভেজ ডিভিশনটা আমরা যেটা বলছি শেয়ার করছিলাম, ক্লিভেজটা নরমালি এভাবে করলে কন্টিনিউয়াস চলতে থাকে। তো ডটার সেলস গুলো কন্ডিশন মানে আমাদের নরমালি মরুলা অবধি যে সেল থাকে, মরুলার মধ্যে যে ডিভিশন গুলো হয়, মরুলার একটা সেলকে আমরা বলছি ব্লাস্টুলা, ব্লাস্টোমিয়াস। এবার ব্লাস্টোমিয়াসের মধ্যে যেটা সবচেয়ে বড় হয় সেটা সব ডিভাইড হয়ে ব্লাস্টুলা এন্ট্রি করে, ব্লাস্টুলা এন্ট্রি করলে সেখানে এটা আপ টু 64n অবধি যায়, তার প্রত্যেকটা সেলকে আমরা কি বলি ব্লাস্টোসিস, যেটা বেসিক্যালি ইউট্রাইন ওয়ালে গিয়ে ইমপ্লান্ট হয়। ক্লিয়ার? সেই কন্ডিশনের পরই আমরা লেটার এগুলোকে ডিল করতে পারি। সেখানে নিউক্লিওসাইটোপ্লাজম রেশিও যদি ইনক্রিজ করে তখন জাইগোট থেকে ব্লাস্টোমিয়ার অবধি, না জাইগোটে 2n থাকে, 2n এ তো n/n মানে দ্যাট ইজ অলমোস্ট 1 থাকে, কিন্তু এবার কন্ডিশন কি হয় n/c রেশিওটা বাড়তে থাকে, যখন এটা জাইগোট থেকে ব্লাস্টোমিয়ার অবধি রিচ করে, কারণ প্রত্যেকটার মধ্যে একটা সেল বাড়ছে কিন্তু সেলের সাইজ তো সেম আছে, জাস্ট নাম্বারটা না ইনক্রিজ করছে, তার মানে সাইটোপ্লাজম রেশিওটা কমে যাচ্ছে আর নিউক্লিয়াস রেশিওটা বাড়ছে, তার জন্য আলটিমেটলি কি হবে রেশিওটা বাড়বে না ইনক্রিজ করবে, উপরটা বড় হলে নিচেটা ছোট হলে,
অটোমেটিক বাড়বে ওটা। তো সেই অ্যাসপেক্টে নিউক্লিওসাইটোজেন রেশিওটা ইনক্রিজ করে যায়, ঠিক আছে, ইন দিস ডিএনএ কন্টেন্ট বাট নট প্রোটোপ্লাজমিক গ্রোথ, ঠিক আছে, ডিএনএ কন্টেন্টও বাড়বে অবভিয়াসলি, কিন্তু প্রোটোপ্লাজমিক গ্রোথ হবে না। কারণ প্রোটোপ্লাজমিক গ্রোথ কেন হবে না, কারণ নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও তো কনস্ট্যান্ট কন্ডিশনে, মানে অলমোস্ট সাইটোপ্লাজম রেশিও সেম আছে, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম মিলে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম, বাট এখানে প্রোটোপ্লাজমিক কন্ডিশন কি রকম করে হবে, কারণ নিউক্লিয়াস তো বাড়ছে, প্রোটোপ্লাজম বাড়ছে, সাইটোপ্লাজম বাড়ছে না, তো গ্রোথটা তো কন্টিনিউ হবে না, একটা বাড়লে একটা না বাড়লে তো হবে না। কিন্তু এখানে ডিএনএ কন্টেন্ট বাড়বে, কারণ ডিএনএ কন্টেন্ট কেন বাড়বে, নিউক্লিয়াস বাড়ছে তো ডিএনএ কন্টেন্ট বাড়বে। ব্লাস্টুলেশন, মরুলার মানে আলটিমেটলি 8 সেল অব্দি আমরা বলি, ব্লাস্টুলার থেকে উইথ ব্লাস্টোসিল ক্যাভিটি, ওটা ব্লাস্টুলেশন, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা, গ্যাস্টুলেশন, নিউরুলেশন, laying of neural tube or neural plate forms for CNS formation, কারণ যখন এমব্রায়ো ফর্ম হয় আমাদের যেটা বেসিক কিছু ক্রাইটেরিয়াস থাকে, আমরা 11 এর যখন অ্যানিমাল কিংডম পড়েছিলাম তখন পড়েছিলাম যে একটা ভার্টিব্রেটস বা এগুলো কি কি থাকে, কি কন্ডিশন, নন ভার্টিব্রেটস, কর্ডাটাস কি কি থাকে, সেগুলোর মধ্যে আমরা নিউরাল টিউব টার্মটা পেয়েছিলাম, ঠিক আছে না। নিউরাল টিউব মানে বেসিক্যালি হচ্ছে নিউরাল প্লেট ফর্মেশন, যেটা সিএনএস এর জন্য দরকার, ওটা হলো নিউরুলেশন। তো ব্লাস্টোসিস, ইনার সেল মাস, যখন আমরা সেল মাসটা অনেক বেশি বেড়ে যায় from the body developing embryo মধ্যে যে ব্লাস্টোসিস্ট কন্ডিশন থাকে তা গিয়ে ইমপ্ল্যান্ট করে। তো গ্যাস্ট্রুলেশনের মানে যখন একটা বেবি অলরেডি ইমপ্ল্যান্ট হয়ে যায় তখন তার মধ্যে কি কি চেঞ্জেস দরকার, মানে দ্যাট ইজ কি কি ক্যারেক্টার থাকা দরকার। আচ্ছা, একটা ব্লাস্টোসিস্টের মধ্যে, এটা ব্লাস্টোসিস্ট মানে দ্যাট ইজ ব্লাস্টুলার এক একটা সেলকে কি বলা হচ্ছে, ব্লাস্টোসিস্ট, যেটা বেসিক্যালি গিয়ে ইউট্রাইন ওয়ালের মধ্যে ইমপ্ল্যান্ট হয়। ক্লিয়ার? ইউট্রাইন ওয়ালের মধ্যে যেটা ইমপ্ল্যান্ট হয় সেটা ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের দুটো লেয়ার থাকে, ঠিক আছে, দুটো লেয়ার, একটা ইনার সেল মাস, একটা এক্সটার্নাল লেয়ার। ইনার সেল মাসটা হচ্ছে যেটা থেকে আলটিমেটলি বডির এমব্রায়ো গুলো ফর্ম হয়, মানে ভেতরের থেকে যেটা এমব্রায়ো লিড করবে, আর আউটার পার্টে থাকে প্রোফেক্টোডার্ম, যেটা নারিশমেন্ট প্রোভাইড করে ওই সেলগুলোকে। কথাটা ক্লিয়ার? ব্লাস্টোসিস্টের দুটো লেয়ার হয়, ইনার সেল মাস একটা, আউটার পার্ট একটা। ইনার সেল মাসটাই লেটার মানে কন্ডিশন, এটা এমব্রায়োর মধ্যে লিড করে, এমব্রায়ো ডেভেলপমেন্টে হেল্প করে। আউটার সেলে যেটা থাকে এটা হলো প্রোফেক্টোডার্ম, যেটা নিউট্রিশন প্রোভাইড করে। ওকে, সেখানে যখন ওয়ান্স ইট বি অলরেডি ইমপ্ল্যান্টেড, এবার এটা লিড করবে কি, লিড করে ওটা বেবি ফরমেশন অফ দি লিড করবে। এই যে আলটিমেটলি লিডিংটা, তখন সেখানে একটা মরফোজেনিক মুভমেন্ট হয়। মরফোজেনিক মুভমেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, মরফোজেনিক মুভমেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, মরফোজেনিক মুভমেন্টটা হচ্ছে এদের মুভমেন্টটা, মানে এদের সেলগুলো যখন ডিভিশন হয়, প্রপারলি এনগেজ করা না হলে এটা মুভমেন্ট থাকে, এটা এদের মরফোজেনিক মুভমেন্ট। ফরমেশন অফ archenteron, archenteron মানে that is remnant cells, formation of archenteron, there will be remnant cells, we call it remnant cells, remnants। না না স্লো মো হয়ে গেছিল স্যার, একটু আস্তে, এত স্পিড কিতা স্পিডে দিলাম স্যার। আউটার ওয়ালের নামটা কি, ট্রোফেক্টোডার্ম। So sir, in which stage is zygote converted to twin embryo? বাবা ওইগুলো পরে আসবো, এখন না, আমি বলছি সবগুলো একটু একটু আস্তে স্পন্দিতা। তো মরফোজেনিক মুভমেন্ট, ফর্মেশন অফ আর্কেন্ট্রন, সেলস অফ রেনবার্গ, এই যে সেলস অফ রবার্ট, যেটা RAUB ইয়ার, সেলস অফ রবার্ট এমসি এসেছে কোশ্চেনটা, যে ব্রেকডাউন অফ ট্রোফোপ্লাস্ট, যখন আলটিমেটলি ট্রোফোপ্লাস্টিক লেয়ারটা ব্রেক হয়, যে এমব্রায়োনাল ডিসফাংশন যেটা পার্ট থাকে ওটা হলো সেলস অফ রবার্ট, ব্রেকস অফ দ্য ট্রোফোপ্লাস্ট টু দ্য ফর্ম এমব্রায়োনাল ডিস্ক। কারণ এটাই যখন হিট করে, কারণ কন্ডিশনটা দেখো দু রকম হতে পারে, দু রকমের ভাবে টুইনস ফর্ম হয়, একটা আইডেন্টিক্যাল টুইনস, একটা নন আইডেন্টিক্যাল টুইনস। আইডেন্টিক্যাল টুইনস কি জিনিস আর নন আইডেন্টিক্যাল টুইনস বা কি জিনিস? আইডেন্টিক্যাল মানে যদি একরকম চেহারা হয়, নন আইডেন্টিক্যাল মানে একরকম চেহারা হবে বাট সেম টাইমে মোটামুটি মোরলে সেম টাইমে বার্থ হবে। যেমনটা ধরো যদি আমাদের ব্লাস্টোসিস্ট, ঠিক আছে, যখন ব্লাস্টোমিয়াটা ডিভাইড হয়ে ব্লাস্টুলাগুলো ফর্ম করে, তার একটা সেল ব্লাস্টোসিস্ট, ওটা এসে ইউট্রাইন ওয়ালের মধ্যে ইমপ্লান্ট হয়। ইউট্রাইন ওয়ালের মধ্যে যদি ইমপ্লান্ট হয় তখন এটা আলটিমেটলি এমব্রায়ো ফর্মেশন অফ দি লিড করে। যদি ইনস্টেড অফ একটা সেল দুটো সেল এসে ইমপ্লান্ট হয়, যদি একটা সেলের জায়গায় যদি দুটো সেল, দুটো ব্লাস্টোসিস্ট একই সাথে একই টাইমে এসে এন্ডোমেট্রিয়াম লেয়ারে ইমপ্লান্ট হয়, তখন কি হবে, প্রত্যেক মানে দুটো সেল একসঙ্গে ইমপ্লান্ট হলে একটা সিঙ্গেল প্লাসেন্টাই ফর্ম হবে, কিন্তু ভেতরে দুটো এমব্রায়ো হবে, যে বিকজ অফ একসঙ্গে এসেছে, তো ট্রোফোপ্লাস্টিক লেয়ারে একটাই ফর্ম করেছে। সেলটা মানে কেন কেন এরকম হয়েছে, কন্ডিশনটা এরকম হয় অনেক সময়, ধরো যখন সেলগুলো ডিভাইড হয়, ঠিক আছে, সেল যখন গুলো ডিভাইড হচ্ছে, সেলগুলো ডিভাইড হলে আলটিমেটলি নিউক্লিয়াসটা প্রপারলি ডিভাইড হয়নি, জাস্ট এনলার্জ হয়ে গেছে, বাট সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে গেছে। সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যাওয়া মানে কি, এটা অলমোস্ট ব্রেকডাউন কন্ডিশন, কিন্তু নিউক্লিয়াস যেন আটকে আছে।
তখন কি হবে, তখন যখন ইমপ্ল্যান্ট হবে এটা একটা সিঙ্গেল এমব্রায়োর মধ্যে হবে ওটা। তো সিঙ্গেল এমব্রায়ো, সিঙ্গেল একটা প্লাসেন্টার মধ্যে এমব্রায়ো দুটো মানে এস তো মানে ইয়ে হবে, তখন একটার মধ্যেই যখন হচ্ছে তখন আলটিমেটলি কন্ডিশনটা কি হয়, সেম চেহারা সেম জেন্ডার হবে, সেম রকম হবে, এটা আইডেন্টিক্যাল কন্ডিশন। যদি কোনো কারণে দুটো ব্লাস্টোসিস্ট একসঙ্গে কি ইমপ্লান্ট হয় তখন দুটো ডিফারেন্ট প্লাসেন্টা ফর্ম হবে, দুটো ডিফারেন্ট এমব্রায়ো হবে, একই সঙ্গে গ্রো হবে বাট প্লাসেন্টা এমব্রায়ো গুলো ডিফারেন্ট কন্ডিশন হবে। তার জন্য ওরা জেন্ডার সেম নাও হতে পারে, ওদের মধ্যে মানে সেম চেহারা না আইডেন্টিক্যাল কন্ডিশনটা তৈরি হবে। তো এটা ব্লাস্টোসিস্টের উপর ডিপেন্ড করে যাচ্ছে ওটা কিভাবে কোনটা যাচ্ছে, ক্লিয়ার আরো বলবো নেক্সট ক্লাসে এগুলো, এখন না আজকে না। তো সেলস অফ রোবার মানে ব্রেকজন অফ রোবার, ট্রোফেক্টোরাম যেটা থাকে বেসিক্যালি, ট্রোফেক্টোরামের মধ্যে নরমালি কি হচ্ছে, তো এই সেলস গুলোর যে ডিভিশনস গুলো ট্রোফেক্টোরামের মধ্যে যেটা আমি দেখাচ্ছি, তো এই যে ডিভিশনস গুলো তাহলে আলটিমেটলি ট্রোফোপ্লাস্ট থাকে, সেটা লেয়ার আউটার লেয়ার, ওটা থেকে এমব্রায়োনাল ডিস্কটা ফর্ম হয়, যদি ওটা ব্রেক করে যেটা ফর্ম করে এটা হলো সেলস অফ রোবার, মানে যে পার্টিকুলার সেলস থেকে এমব্রায়োনাল ডিস্কটা ফর্ম হয় তাকে বলে সেলস অফ রোবার। নেক্সট লাস্ট স্লাইড দেখে নি, ফার্টিলাইজেশন এন্ড ইমপ্লান্টেশন। বেসিক্যালি ফার্টিলাইজেশনটা হলে ইমপ্লান্টেশন কি করা যায় এটা আমি প্রপারলি দেখো। নরমালি ওভাম সিক্রিয়েট করে ফার্টিলাইজিং আর স্পার্ম সিক্রিয়েট করে অ্যান্টি ফার্টিলাইজিং। স্পার্মটার লেন্থটা নর্মাল মাথায় রেখে, নর্মাল স্পার্মের লেন্থ লম্বা, টার্মটাও লম্বা, ওভামটা ছোট, টার্মটাও ছোট। তো ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং গন্ডগোল লাগবে, তার স্টিল আমি বলে রাখছি। স্পার্মের মধ্যে স্পার্ম রিলিজ করে অ্যান্টি ফার্টিলাইজিং আর ওভাম রিলিজ করে ফার্টিলাইজিং। তো অ্যান্টি ফার্টিলাইজিং টুয়ার্ডস ফার্টিলাইজিং একটা অ্যাট্রাকশন ফিল করে এন্ড দেন ওটা মুভ করে, ঠিক আছে। ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং, ফার্টিলাইজিংটা ওভাম রিক্রিয়েট করে এবং স্পার্মটা টুয়ার্ডস ওটার দিকে মুভ করে। ফার্টিলাইজিনের মধ্যে গ্লাইকোপ্রোটিন থাকে, ফার্টিলাইজিনের মধ্যে থাকে গ্লাইকোপ্রোটিন, আর অ্যান্টি ফার্টিলাইজিন থাকে অ্যাসিডিক এন্ড প্রোটিনিশিয়াস। ফার্টিলাইজিনটা হয় গ্লাইকোপ্রোটিনিশিয়াস আর অ্যান্টি ফার্টিলাইজিন থাকে অ্যাসিডিক এন্ড প্রোটিনিশিয়াস। তো এবার এটা টুয়ার্ডস এটার দিকে মুভ করে। যখন ওভাম রিলিজড হয় ফ্রম দ্য ওভারি, এটা সেকেন্ডারি উসাইট কন্ডিশন, দেখো ক্লিয়ার বুঝো এটা, কারণ আমাদের উগোনিয়া থাকে, উগোনিয়া থেকে যখন কন্ডিশনালি ফর্ম হয় উগোনিয়া 2n থাকে লাইক স্পার্মাটোগোনিয়া। এবার এটা যখন কন্ডিশন ডিভাইড হয় তখন ওটা প্রাইমারি উসাইট ফর্ম করে। প্রাইমারি উসাইটে কি হয় 2n থেকে আলটিমেটলি ওরা যখন ফর্মেশন হয় 2n থেকে nn ফর্মেশন যায়। তো nn এর মধ্যে 2n থেকে nn হয়, এর মধ্যে একটা n হয়ে যায় পোলার বডি, কারণ এখানে তো মিওসিস হবে, ডেফিনেটলি মিওসিস হচ্ছে, তাই তো। একটা এটা ভালো করে বুঝো, একটা n আর একটা n, দুটো n, মানে 2n থেকে ডিভাইডেড দুটো n হচ্ছে। তাহলে একটা n এটা কি আছে, এটা পোলার বডি ফর্ম করলো কারণ ইনঅ্যাক্টিভ কন্ডিশন, আর একটা প্রাইমারি উসাইট ফর্ম করে আছে, ঠিক আছে একটা। এইবার যেহেতু মিওসিস, ফার্স্ট মিওসিস ডান, সেকেন্ড মিওসিস হবে, সেকেন্ড মিওসিসে কি হচ্ছে, আবার এই দুটো n আবার দুটো n ফর্ম করবে, এই nটাও দুটো n ফর্ম করবে, এই nটাও দুটো n ফর্ম করবে। তো পোলার বডি n গুলো কি পোলার বডি ফর্ম করবে, তো দুটো পোলার বডি হয়ে গেল। আর যে একটা প্রাইমারি উসাইট ছিল সেটা একটা পোলার বডি একটা সেকেন্ডারি উসাইট ফর্ম করেছে, এখনো কিন্তু ওভাম ফর্ম করেনি। এইবার ঘটনাটা দেখো কি হয়, যখন আলটিমেটলি ওরা ওভাম না মানে গ্রাফিয়ান ফলিকল রাপচার করে সেকেন্ডারি উসাইট রিলিজ হয়, ওটা গিয়ে চুপচাপ বসে থাকে, কোথায় বসে থাকে, ফ্যালোপিয়ান টিউবে বসে থাকে। ওকে, সেকেন্ডারি উসাইট কন্ডিশনে বসে থাকে, এটা কন্ডিশন দেখো কি লেখা আছে, সেকেন্ডারি অ্যারেস্টেড মেটাফেজ 2, মেটাফেজ সেল ডিভিশন মেটাফেজ 2 কন্ডিশন, ওটা ওই জায়গায় চুপচাপ বসে থাকে। ওয়ান্স স্পার্ম এন্টার করে, যখন স্পার্মটা এন্টার করে, স্পার্মটা এন্ট্রির সঙ্গে সঙ্গে আবার সেল ডিভিশনটা রিস্টার্ট হয়, তখন কি হয়, মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরটা অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সে কনভার্ট হয়। কথাটা বুঝতে পারছো, মানে মেটাফেজ মধ্যে আটকে আছে, অ্যানাফেজে যায়নি, অ্যানাফেজের সেলটা ডিভাইড হয়নি, মানে সেলটা চুপচাপ বসে আছে, বলে দেখবো নাহলে বসে থাকবো, মানে আলসি লোক আর কি। এবার যেই স্পার্মটা এন্ট্রি করলো সঙ্গে সঙ্গে ওটা রিস্টার্ট করো সেল সাইকেলটা এন্ড ইট কনভার্টস এমপিএফ মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরটাকে অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টরে কনভার্ট করলো। এই যে মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরটাকে অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টরে কনভার্ট, এপিসিতে কনভার্ট করা, এই কনভার্সনটার মধ্যে এন্ট্রি অফ স্পার্ম, এটা নরমালি এই যে কনভার্সন করার ব্যাপারটা, এই কনভার্সনটা গিয়ে আমরা এখানে কথা বলতে পারছি, ঠিক আছে, এমপিএফ টু এপিসিতে কনভার্ট হচ্ছে। তো entry of sperm restarts the cell cycle to converting MPF to APC, মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরটা কনভার্ট হয় কিসে, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। তখনই কি হয়, সেল ডিভিশনটা আবার স্টার্ট হয়, তখন কি হচ্ছে, ওই সেখান থেকে আমার ওভামটা ফর্ম, ওভামে কনভার্ট হয়, স্পার্ম হ্যাজ টু আন্ডারগো। তাহলে এটা যদি অ্যারেস্ট থাকে তাহলে আগে তো পোলার বডি ফর্ম করেনি ওটা, তাহলে আলটিমেটলি কি হলো, পোলার বডিটা ভিতরে ঢুকে গেল,
তাহলে যখন ডিভিশন হবে তখন আরেকটা পোলার বডি ফর্ম করবে এন্ড একটা ওভাম ফর্ম হবে, ঠিক আছে? ওই পোলার বডিটা ডিস্ট্রয় হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ, আর ওই ওভামটার সঙ্গে ফিউজ হয়ে বাকি কাজ করে দেবে। কথাটা বুঝতে পারছো? মানে আমার প্রথম উগোনিয়াতে 2n ছিল, 2n থেকে ডিভাইড হয়ে ওটা nn করলো। এটা কেন হয়েছে? ডিউ টু মিওসিস 1 এর জন্য। এবার প্রথম এনটা যেটা এটা পোলার বডি, সেকেন্ড এনটা হচ্ছে প্রাইমারি ওসাইট। ওই প্রথম এনটা পোলার বডিটা আবার মিওসিস 2 করবে, করে দুটো এন তৈরি করবে, এটা কি হবে? পোলার বডি হবে। শেষ এদের কাজ, তো দুটো পোলার বডি এখানে হলো। আর প্রাইমারি ওসাইটটা কনভার্ট হচ্ছে কি সেকেন্ডারি ওসাইটে। এখানে ডিভিশন হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ ওরা মেটাফেজ 2 তে অ্যারেস্ট হয়ে গেছিল, হয়ে ওরা এন্ট্রি করলো ফেলোপিয়ান টিউবে। এবার যখন স্পামটা এন্ট্রি করবে, সিগন্যাল পাবে অ্যান্টি ফার্টিলাইজারের, সঙ্গে সঙ্গে ওখানে এমপিএফ মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরটা অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সে কনভার্ট হবে। তখন ওরা ডিভিশন হয়ে আরেকটা পোলার বডি ফর্ম করবে, কারণ এটা তো ডিভিশন হয়নি এখনো, মিওসিস 2 কমপ্লিট করতে লাগবে। আর একটা পোলার বডি আর সঙ্গে ওভাম ফর্ম করে। তাহলে আমার কটা পোলার বডি হলো? ওদিকে দুটো, আর এখানে একটা তিনটে পোলার বডি, আর এখন ওভামটা ফর্ম করলো। এইবারে ওভামটার সঙ্গে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন হবে। স্পার্ম যখন এন্ট্রি করবে তখন ওর লেয়ার গুলো ব্রেক ডাউন করবে, কর্নারি এটা, জোনা পেলোসিডা, ভাইটালাইন মেমব্রেন, এগুলো লেয়ার ব্রেক ডাউন করবে, দেন গিয়ে প্রপার ফার্টিলাইজেশন টেকস প্লেস হবে। কথাটা ক্লিয়ার? চেঞ্জ ইন সেল মেমব্রেন অফ স্পার্ম অকারিং আফটার ইজাকুলেশন ইন ফিমেল ট্র্যাক, মানে যখন ওরা ফিমেল ট্র্যাকে এন্ট্রি করবে সঙ্গে সঙ্গে স্পার্মের যে আউটার পোর্শন থাকে এর মধ্যে কিছু চেঞ্জেস শুরু হয়, কারণ ওরা হরমোন গুলো সিক্রেট করতে লাগবে, এনজাইমস গুলো, হরমোন বলছি, এনজাইম গুলো সিক্রেট করতে লাগবে। সেই এনজাইম গুলো গিয়ে যাতে ওভামের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, ওভামের আউটার লেয়ার গুলোর সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, তার জন্য এই যে চেঞ্জেস গুলো হয় সেটা হলো ক্যাপাসিটেশন, ঠিক আছে? চেঞ্জ ইন সেল মেমব্রেন অফ দ্য স্পার্ম ওয়ান্স ইট বি এন্টার্ড ইন ফিমেল ভ্যাজাইনা, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখবেন চেঞ্জেস শুরু হয়, কারণ ওই আলটিমেটলি ওরা এনজাইম গুলো সিক্রেট করতে লাগবে। সেই এনজাইমস গুলো দিয়ে ওরা কার সাথে রিঅ্যাক্ট করবে? ওভামের সাথে। রিঅ্যাক্ট করলে গিয়ে ওরা রিঅ্যাকশন গুলো মেনটেন করতে পারবে। ওই ব্যাপারটাই হচ্ছে এখানে আমার ক্যাপাসিটেশন। ওকে, নেক্সট জায়গাটা হচ্ছে আফটার ক্যাপাসিটেশন, দ্যাট ইজ প্রিভেনশন অফ পলিস্পার্মি। প্রিভেনশন ফার্স্ট ব্লক, মানে যদি একসঙ্গে যাতে এতগুলো পলিস্পার্মিল কন্ডিশন না হয়, একসাথে যাতে যদি স্পার্ম এন্ট্রি না হয়, তাহলে সেকেন্ডারি ওসাইট কি হবে না? নো, হবে না, ওটা ওই জায়গায় অ্যারেস্ট থাকবে। প্রিভেনশন অফ পলিস্পার্মি, ফার্স্ট ব্লক ডিপোলারাইজেশন অফ সেল মেমব্রেন, যদি সেল মেমব্রেনের পোলার বডি ডিপোলারাইজ না হয় তাহলে so sir, in IVF the sperm is ejected in the same way by artificially? Is definitely ওটাকে প্রপারলি করে দেন ওটাকে ইজিলি ওই ফেলোপিয়ান টিউব অবধি, মানে ইউটেরাসের মধ্যে দিয়ে, কারণ ভেজানা দিয়ে এটা ভালো করে মুভিটা দেখোনি তোমরা বোধহয়, কি জানি মুভি ছিল কিছুদিন আগে, আচ্ছা যাই হোক, পাগলপন্থী নাকি জানি, তো এটা নরমালি একটা প্লেট লাইক, এটা এটা লম্বা প্লেট লাইক ব্যাপার থাকে ভেজানার মধ্যে, সোজা এন্ট্রি করানো হয়। তো এটা এন্ট্রি করলে কি হবে? অটোমেটিক সার্ভিক্স, ভেজানা সার্ভিক্স এর পাশে ইউটেরাস দিয়ে গিয়ে ওটা আপ টু রিচ করবে কোথায়? দ্যাট ইজ যদি ওটা ওখানে ইমপ্ল্যান্টেড থাকে, মানে দ্যাট ইজ আগে আউটসাইডে ফার্টিলাইজ করে ইউটেরাস অবধি ছেড়ে যাবে, তো ইউটেরাসের ওরা খুঁজে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে প্লাস্টিকের মধ্যে ইমপ্ল্যান্ট হয়ে যাবে, দেন সেগুলো কন্ডিশন শুরু হয়। স্পার্মকে তো ডিরেক্টলি দেওয়া হয় না, স্পার্মের কন্ডিশন করবে। স্যার না, গুড নিউজ, হ্যাঁ গুড নিউজ, ইয়েস ইয়েস। হাই শোন, মায়েরা অনেক অ্যাক্টিভ, মানে সব মুভির খবর রাখে। ফার্স্ট ব্লক দ্যাট ইজ ডিপোলারাইজেশন সেল মেমব্রেন, তো সেল মেমব্রেন ডিপোলারাইজেশন ব্যাপারটা যদি ব্রেক ডাউন করে তবে পলিস্পার্মি প্রিভেনশন হতে পারে। আর যদি কর্টিক্যাল রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশন যখন হয় মানে ওভামের সাথে, তো ওইটা যদি স্লো হয় তাহলেও আমরা পলিস্পার্মি প্রিভেন্ট করতে পারি, মানে একসঙ্গে অনেকগুলো স্পার্ম যদি এন্ট্রি না করতে পারে, কারণ স্লোলি রিঅ্যাক্ট করলে কি হবে? অন্য স্পার্ম গুলো ডেস্ট্রয় মরে যাবে, তো কিছু বেঁচে থাকবে, যেটা ভালো থাকবে সেটা এন্ট্রি করতে পারবে। আর ডিপোলার সেল মেমব্রেনের ডিপোলারাইজেশনটা যদি প্রপার একটু স্লো হয় তাহলে আমরা পলিস্পার্মি প্রিভেন্ট করতে পারবো। ইমপ্ল্যান্টেশনটা বেসিক্যালি 7th ডে আফটার ফার্টিলাইজেশন হওয়ার পর 7th ডে, কারণ যখন আমাদের ফার্টিলাইজেশন জাইগোটটা ফর্ম হয়, ফার্স্ট ক্লিভেজ 72 আওয়ার্স টাইম লাগে, তাই ওই আইপিল বা 72 আওয়ার্স বেটা 70 বলা হয়, কারণ ফার্স্ট ক্লিভেজটার আগে মেডিসিন নিতে লাগে, যদি নিয়ে নেই তাহলে ক্লিভেজটাই হবে না, তাহলে আলটিমেটলি এটা লিড করবে না, বাই চান্স যদি এরকম হয় আর কি, এটা 72 আওয়ার্স এর মধ্যে নিতে লাগে, কারণ আমাদের প্রথম মানে জাইগোটটা ফর্ম করার পর ফার্স্ট ক্লিভেজ মানে ফার্স্ট ব্রেকডাউন 2n থেকে 3n এর কনভার্সনটা আফটার 72 আওয়ার্স হয়, 3 দিন। এরপরেরটা কি হবে? প্রত্যেকটা সেল আবার একটা একটা করে ডিভাইড হবে, তো 6টা 8টা এন্ড দেন মাল্টিপ্লাই শুরু। এই জন্য ফার্টিলাইজেশন হওয়ার পর 7th ডে আফটার সেটা ইমপ্লান্টেশন হয়, দ্যাট ইজ ওটা গিয়ে ইমপ্লান্ট হয়। কথাটা ক্লিয়ার? ওই অ্যাকর্ডিংলি প্রথম 3 দিনে ফার্স্ট ক্লিভেজ হয়, দেন ডিভিশন শুরু হয়ে যায়, আফটার দ্যাট
মানে 3 দিনের মধ্যে একটা ডিভিশন, এরপর তো মাল্টিপ্লাই করলো, দেন ব্লাস্টোসিস্ট ফর্মেশন হলো, দেন গিয়ে ওটা ইমপ্লান্ট হবে। ঠিক আছে কথাটা? ওই অ্যাকর্ডিংলি আমাদের এগুলো সর্ট করতে লাগে। 7th day after fertilization occurs in the blastocyst stage of zygote। এতটুকুনি থাকবে, আমি এগুলো দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। বাকি যদি কোনো কোয়ারিজ থাকে হোয়াটসঅ্যাপে আসো, আর আমি এটা ইউটিউবে ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেটা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? কোনো কোয়ারিজ থাকলে ওখানে নিয়ে নাও এটা।